ঠিক আছে? তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে কি না ইলাস্টিসিটি, তাই তো? সারফেস টেনশনের একটা টপিক পেন্ডিং ছিল, ঠিক আছে? এই পেন্ডিং টপিকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে ভাই? এটা মানে কি বলবো, একটা বিশাল ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট। ক্রস ট্রেস ট্রেন ডায়াগ্রাম আই থিঙ্ক ম্যাক্সিমাম ছেলেপিলে দেখে থাকবে যে এক্সামে কতবার রিপিট হয়েছে, দেখেছো নিশ্চয়ই ভাই লোক। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে তো সব ক্লিয়ারলি? স্যার ওকে, হ্যাঁ দাদা। ঠিক আছে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এর যে 0 to a পয়েন্টটা, মানে এই যে লিমিটটা থাকে এইখানটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট মানে কি, এটা সমানুপাতিক, মানে চাপ বাড়াচ্ছিস মানে স্ট্রেস বাড়াচ্ছিস, স্ট্রেন প্রপোর্শনালি আমার কি হচ্ছে ভাই, ইনক্রিজ হচ্ছে, ঠিক কি না? তারপর যে পয়েন্ট আছে বি, দেখতে পাচ্ছিস তো বি, এই জায়গাটায় ইলাস্টিক লিমিট বলে বা ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট কি? ইল্ড পয়েন্ট হচ্ছে স্ট্রেস এট হুইচ মেটেরিয়াল স্টার্ট প্লাস্টিক অর পার্মানেন্ট ডিফরমেশন, মানে কি যেই জায়গা থেকে তুই কোনো একটা বস্তুকে ডিফরমেশন শুরু করবি, কি ডিফর্ম হতে শুরু করে, সেই জায়গাটাকে আমরা কি বলি, ইল্ড পয়েন্ট। কি বললাম, বোঝা গেছে? তুই কোনো বস্তুকে আর কি কি বলবো, মানে সেই ওটাকে একটা রাবার ব্যান্ড হোক বা যাই হোক, তুই ধরে ওটাকে টানা টানা দিচ্ছিস, যে জায়গা থেকে ওর মধ্যে একটা প্রেসারাইজড হতে শুরু হবে সেই জায়গাটাকে ইল্ড পয়েন্ট বলে। কি বললাম, বোঝা গেছে? ক্লিয়ার তো কি বলছি? আরেকবার বলো। বলছি যে জায়গা থেকে কোনো একটা বস্তু ডিফর্ম হতে শুরু করে, ডিফর্ম হতে শুরু করে, ডিফর্ম মানে হচ্ছে বস্তুর আকারের পরিবর্তনকে ডিফর্ম বলে, ঠিক আছে? প্রথমটা বলছে প্রপোর্শনাল লিমিট। হোয়াট ইজ প্রপোর্শনাল লিমিট? এইখান থেকে এই যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছি, সেখানে কি লেখা আছে ভাই, প্রপোর্শনাল লিমিট। আমি যে সাজেশনটা দিয়েছি ওখানে এর পয়েন্টগুলো অনেক বড় বড় আছে, আমি পারফেক্ট ছোট ছোট পয়েন্ট বানিয়ে দিয়েছি। এইটা আশা করছি কারোর মুখস্থ করতে অসুবিধা হবে না, হবে না তো? আশা করছি হবে না। তো প্রপোর্শনাল লিমিট হচ্ছে না, সুজন আছিস ভাই, রিজিয়ন অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ হোয়ার হুকস ল হোল্ডস, মানে কি এই জায়গাটা আমার কি, হুকের সূত্র যেটা পড়েছিলাম, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এটাই তো হুকের সূত্র নাকি রে? এইটা কাজ করে, ঠিক আছে? তাহলে স্লোপ, যে স্লোপটা পাবো এখান থেকে আমরা, যে নতি আর কি, স্লোপ মানে কি না, এখান থেকে যে নতিটা আমরা পাবো সেইখান থেকে আমরা ওটাকে গিভস ইয়ং মডুলাস, ঠিক আছে? ওই জায়গাটা থেকে আমি ইয়ং মডুলাস ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তারপর ইলাস্টিক লিমিট আছে। ইলাস্টিক লিমিট আমরা জানি যে ওই মানে ইলাস্টিকের একটা প্রত্যেকটা প্লাস্টিক মেটেরিয়াল বা কোনো কিছু যাদের স্ট্রেস স্ট্রেন, যাদের হোল্ড করার ক্ষমতা আছে, তাদের একটা ইলাস্টিক লিমিট থাকে। তো ওদের যে ম্যাক্সিমাম স্ট্রেস পর্যন্ত যে থাকে ওটাকে লিমিট বলে। প্রত্যেক জিনিসের লিমিট থাকে, তোরও একটা লিমিট আছে। তোকে কেউ যদি প্রতিদিন একই কথা শুনিয়ে যায়, তোর একটা মাথার উপর রাগ হবে, হ্যাঁ কি না? তেমনই প্লাস্টিক মেটেরিয়ালেরও একটা ইলাস্টিক লিমিট থাকে, যার পর প্লাস্টিকের ডিফরমেশন শুরু হয়। ডিফরমেশন মানে কি না, বস্তুর আকারের পরিবর্তন হওয়া। কি বললাম, বোঝা গেছে ভাই? আলটিমেট স্ট্রেস পয়েন্ট কি না, আলটিমেট সব থেকে আর কি ম্যাক্সিমাম যে স্ট্রেস পয়েন্ট, সেটাকেই বলে আলটিমেট স্ট্রেস পয়েন্ট, এই জায়গাটা ডি। তারপর হচ্ছে ব্রেকিং পয়েন্ট। তারপর তুই রাবার ব্যান্ড বলিস বা যাই বলিস, ওটাকে যদি টান দিস কি হবে খোকা, ওটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে কি না? গেছে তো রে? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে ওই ওই কার্ডটা তাহলে সবার আশা করছি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। স্যার এই পয়েন্ট গুলো লিখে ওই কাজটা এঁকে দিলে তো কাজ শেষ। ভাই বিশাল নাম্বার পেয়ে যাবে ওটা যদি করিস। ও, ঠিক আছে। তোকে নাম্বার দিতে বাধ্য রে, ঠিক আছে? সারফেস টেনশন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। কি বলছে যে সারফেস টেনশন কি না, ফোর্স পার ইউনিট লেন্থ কে আমরা বলে থাকি কি ভাই, সারফেস। এই যদি আমার ধর একটা বাবল, কি ভাই এটা একটা বাবল যদি হয়, বাবল জানিস তো, যে সোপ বাবল বা সেই বাচ্চাদের খেলনা বিক্রি হয়। হ্যাঁ স্যার, বুলবুলি। বুলবুলি, একদম ভাই, ঠিক বলেছিস। তো নামটা কি ভাই যে বলছিস? সুজন। ও সুজন বলছিস তাই তো? হ্যাঁ সুজন, ঠিক একদম ঠিক কথা বলেছিস, বুলবুলি। তাহলে ভাই এখান থেকে এতটা আমি
সুজন তুই তোর ছবিটা লাগাবি তো ফেসবুক মানে হোয়াটসঅ্যাপ ডিপি নিয়ে আমি তোকে চিনতে পারছি না রে, ঠিক আছে? ঠিক আছে, লাগাতেই হবে তাহলে। আমি মানে বুঝতে পারছি না আর কি, মানে মুখটা আমার মনে পড়ছে না। আর এটা হচ্ছে এইদিক বরাবর ফোর্স, তাহলে আমার যে যে ফোর্সটা আমার, হ্যাঁ যে আমার ফোর্সটা কাজ করে সেটা তাহলে আমার কোন দিক বরাবর কাজ করছে সুজন, বা অন্যান্য স্টুডেন্ট যেই হোক, যে ফোর্সটা কাজ করছে আমার সেই ফোর্সটা আউটওয়ার্ডে কাজ করছে, কোন দিক বরাবর? আউটওয়ার্ড, ঠিক কি না? আরে বাবল যত বড় হয় ফোর্সটা বাইরের দিকে কাজ করে তবেই তো ফেটে যায় রে বাবলটা আস্তে আস্তে, ঠিক কি না? হুম। তাহলে এটা সারফেস টেনশন হচ্ছে একটা ফোর্স, ঠিক কি না? সারফেস টেনশন একটা ফোর্স যেটা কাজ করে হচ্ছে ইউনিট পার লেন্থে, তাই তো? তাহলে আমি লিখতে পারবো টি ইকুয়ালস টু এফ বাই এল, লিখতে পারবো কি পারবো না? টি ইকুয়ালস টু এফ বাই এল, যার ইউনিট হয়ে যাবে আমার, বল ইউনিট কি হবে? যার ইউনিট হয়ে যাবে, যার ইউনিট হয়ে যাবে আমার, কি বলবি তো? টি ইকুয়ালস টু এফ বাই এল, তার মানে হচ্ছে বল নিউটন, আর লেন্থের হচ্ছে মিটার, তাই তো? তার মানে হয়ে যাবে নিউটন পার মিটার অর নিউটন মিটার ইনভার্স। কোনো সন্দেহ আছে? এটা এসআই। আর যদি সিজিএস এ লিখতাম আমি তাহলে হয়ে যেত আমার ডাইন পার সেন্টিমিটার, এটা হয়ে যেত সিজিএস। কারো কোনো সন্দেহ নেই এই বিষয়ে আশা করছি? আছে আছে না নেই? এই ইউনিট নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? না স্যার, অসুবিধা নেই, এগুলো তো পড়েছি। সেটাই বলছি আর কি। দেখ এখন প্রায় পরীক্ষার সামনের দিকে চলে এসছে, মানে একদমই শুরু, মানে পরীক্ষা হবে এরকম কন্ডিশন চলছে, ঠিক আছে? তাই এইসব নর্মাল জিনিসপত্র নিয়ে কিন্তু বেশি যদি কনফিউজড হয়ে যাস কিন্তু হবে না। এই যে ডাইমেনশন থাকে, তাহলে আমরা জানি যে ফোর্সের ডাইমেনশন কি হয় ভাই? ফোর্সের ডাইমেনশন তো এমএলটি ইনভার্স টু। হ্যাঁ এমএল টি ইনভার্স টু, তাই তো? তাহলে ফোর্স বাই যদি লেন্থ হয় তাহলে আমি বলতে পারবো যে সারফেস টেনশন যেটা আছে তার ডাইমেনশন হবে, ডাইমেনশন সবসময় কি থার্ড ব্র্যাকেটে এমএলটি মিটার, মাইনাস টু। তাই তো? এমএল টি টু দি পাওয়ার মাইনাস, আর লেন্থের হচ্ছে এল, হ্যাঁ? তাহলে হয়ে যাবে এমএল, এল এল কেটে যাবে, তো এমটি ইনভার্স টু দাদা। টি ইনভার্স টু। ভাই মাইক সবসময় খোলার দরকার নেই, ঠিক আছে? সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, আমি রেকর্ড করি তো অনেক সময় আর কি বেশি অ্যানোয়িং সাউন্ড চলে আসে। তাহলে এল এল কেটে গিয়ে আমার আলটিমেটলি কি থাকছে? এমটি ইনভার্স। যখন আমি জিজ্ঞেস করব তখনই বলবি, ঠিক আছে? আদারওয়াইজ মাইক খুলে ফালতু এই করার কোনো মানে হয় না। সবাই জানে যে ফোর্সের এই মাত্রা ওটাই হয়, এমটি এমএলটি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা গেল হচ্ছে আমার সারফেস টেনশনের একটা ডাইমেনশন, ঠিক আছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে সারফেস এনার্জি। The potential unit per unit area, energy per unit area of the surface is known as surface energy. Potential energy per unit area, এটাকেই আমরা বলে থাকি হচ্ছে কি ভাই? সারফেস এনার্জি। তাহলে সারফেস এনার্জি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বাই এরিয়া। তাহলে এর যদি আমি ডাইমেনশন লিখি তাহলে হয়ে যাবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই হচ্ছে এরিয়া হয়ে যাবে এল স্কোয়ার, এরও এল স্কোয়ার আউট হয়ে গিয়ে থাকবে হচ্ছে এম টি টু দি পাওয়ার মাইনাস। প্রত্যেকটা লাইন পড়ে নিবি, পুরো একদম প্রিসাইজ করা আছে, কি করা আছে একদম ছোট করে সব তৈরি করা আছে, হ্যাঁ? কোনো এক্সট্রা লেখা নেই, এক্সট্রা কিচ্ছু নেই, শুধু প্রিসাইজলি তৈরি করা আছে পুরো সারফেস টেনশন, হ্যাঁ? পুরো চ্যাপ্টারটা করা আছে সারফেস টেনশনের, কোনো অসুবিধা হবে না। কি বললাম বোঝা গেছে সুজন, সার্থকী সব কি বলছি ক্লিয়ার হচ্ছে হ্যাঁ তো? স্যার। দাদা কোনো একবার অসুবিধা নেই। আগের পেজটা দেখাও। দেখ ভাই, প্রথমে হচ্ছে সারফেস টেনশন টি, যেটা হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। প্রতি একক দূরত্ব মানে লেন্থে যে পরিমাণ ফোর্স লাগে তাকে বলা হয় সারফেস টেনশন। টি ইকুয়ালস টু এফ বাই এল, এফ ফোর্সের ইউনিট নিউটন বাই মিটার, তাই তো? ঠিক কি না? তো হ্যাঁ দাদা। এইভাবে হলে এবার ডাইমেনশন যেটা হলো, তারপর সারফেস এনার্জি,
পোটেনশিয়াল এনার্জি বাই এরিয়া। ঠিক আছে, নিশ্চয়ই জানে সবাই যে এনার্জির ইউনিট বা কি হয় না হয়। এর মাত্রা হয় কি না ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, ফোর্সের মাইনাস মানে মাত্রা ml টি টু দি পাওয়ার -2, আর এটা এনার্জির মাত্রা হয়ে যায় ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিভাবে আসে না আসে, you have to check the unit and dimension chapter for better understanding। এখানেও ভাই এল স্কোয়ার কেটে গিয়ে আমার থাকছে কি mt টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে? তারপর আসছে আমার কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কি, যখন ব্যাপারটা বোঝার চেষ্টা করবি, যখন আমরা কোনো একটা কি মানে ক্যাপিলারি যে টিউব থাকে, ক্যাপিলারি টিউব রে ছোট ছোট, জানিস তো ল্যাবে যেগুলো থাকে, বুঝলি, যেগুলো ল্যাবে থাকে রে ক্যাপিলারি টিউব। ওইগুলোকে যদি ধর দুটো পাত্রে আমার ওয়াটার, ঠিক আছে, এইটা এটা ওয়াটার, এটাতেও আছে আমার, এটাতেও আছে। এমনি মোটামুটি বোঝা ফোঝা যায় তো সব? অনলাইন যারা মানে যারা আমার ক্লাসের প্রতি ফোকাসড থাকে, যেমন কিছু কিছু ছেলে আছে, যেমন সাত্তুকি ডেলি ক্লাস করে, তারপর সুজন ক্লাস করে, আমাকে বললো মোটামুটি অসুবিধা হয় না তো? সব বোঝা যায় তো রে? ক্লিয়ার হয় তো কনসেপ্ট? হ্যাঁ স্যার, বোঝা তো যায়। হ্যাঁ স্যার, বোঝা যায়। ঠিক আছে, এবার আমি যে সিচুয়েশনেই থাকি না কেন, আমি তোদের জন্য চেষ্টা করি যে অনলাইন ক্লাস নেওয়ার। ঠিক আছে, তাই তোদের জন্যই করি, তাই ম্যাক্সিমাম ছেলে সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করলে আমারই ভালো লাগে। কি বললাম, বোঝা গেছে? তাহলে ভাই যখন দেখবি তুই ক্যাপিলারি টিউবটাকে বেশি জলের তলায় ডুবিয়ে দিবি, তাহলে কি হয় না, জলের লেভেল একটু ক্যাপিলারি টিউবের উপর দিকে চলে যায় কি না না? তুই কখনো কোনো টিউব ফিউব জলে ডুবিয়ে দেখবি জলের যে লেভেল থাকে তার থেকে ক্যাপিলারি টিউবের লেভেল আপে থাকে। আর উপরের যে মানে যে উপরের সিচুয়েশনটা থাকে ঠিক এরকম চাঁদের মতো থাকে। ঠিক আছে, মানে অবতল অবতল, কনকেভ, কনকেভের মতো দেখতে হয়। এটা জানিস তো নাকি যেটা বলছি, কথাটা বুঝতে পারছিস কি বলছি? কখনো কোনো পাত্রে জল নিয়ে দেখেছিস একটু এইভাবে এইরকম টাইপের দেখতে হয়? তাহলে এই দিক বরাবর যদি আমি একটা স্পর্শক টানি বা টেনজেন্ট টানি, এর সাথে এটা যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটা হয় থিটা। আর যখন জলের খুব অল্প তলায় ডোবানো থাকে না, এর অ্যাঙ্গেলটা এইরকম টাইপের দেখতে হয়, উত্তল টাইপের দেখতে হয়। তার সাথে যদি আমি টেনজেন্ট ড্র করি, সরি একটু, টেনজেন্ট মানে বুঝিস তো, স্পর্শক। টেনজেন্ট মানে কি? স্পর্শক মানে কি, এটা ছুঁয়ে যাবে, কি বললাম, এইটা ছুঁয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা যে এর অ্যাঙ্গেল এর সাথে যে তৈরি হয়, এটাকে আমরা বলবো থিটা। এখানে যে থিটাটা হয়, থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, আর এখানে যে থিটা হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়। এইটা হয়ে যাচ্ছে আমার গ্লাস টিউব, ঠিক আছে। আর এইখানে নেওয়া আছে আমার জল, ওয়াটার। আর এইটা নেওয়া আছে আমার কি, মার্কারি। কি নেওয়া আছে? মার্কারি মানে কি রে সত্য, কি পারদ, তাই তো? মার্কারি, মার্কারি মানে হচ্ছে সংকেত হচ্ছে Hg, আর ওয়াটারের সংকেত তো সবাই জানো কি হয়, H2। তাহলে আমার জলের ক্ষেত্রে সারফেস টেনশনের জন্য যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তৈরি হয় তার ভ্যালু কত ভাই? 90 ডিগ্রি থেকে কম। আর মার্কারি যদি আমি নিই, সেক্ষেত্রে ক্যাপিলারি টিউবের যে অ্যাঙ্গেল হয় সেটা হয় আমার থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, ঠিক কি না? কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে রে ভাই লোক, কি বলছি ক্লিয়ার হয়েছে একটু একটু? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। ওয়াটারের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, যে ওয়াটারের ক্ষেত্রে আমার থিটা যেটা হয় লেস দেন 90 হয়, আর মার্কারির ক্ষেত্রে যেটা থিটা আসে বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আসে সেটা গ্রেটার দেন 90 ডিগ্রি। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইওর মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হয়ে থাকে ওয়াটারের ক্ষেত্রে, আর মানে এটা হচ্ছে মার্কারির ক্ষেত্রে কি হয় ভাই, মার্কারির ক্ষেত্রে কেউ আমি বলতে পারি আমরা থার্মোমিটারে মার্কারি কেন ইউজ করি? আমরা তো জল ইউজ করতে পারতাম। হুম, থার্মোমিটারের গুণাঙ্ক বেশি বলে নাকি? থার্মোমিটার গুণাঙ্ক ব্যাপারটা সেটা নয়, আমরা মার্কারি প্রথম কথা হচ্ছে দেখ,
কোনো ওয়াটার যদি আমরা নিই না, ওয়াটার ধর ওর লেভেল আপ হলো, কিন্তু যখন আপ থেকে আবার ডাউন হবে, কি হবে না, ওর দেখবি ওয়াটার ড্রপলেট গুলো কাঁচে বা কিছুতে যাই হোক লেগে থাকে তো, মানে কি আমাদের ওয়েট করে দেয়, ভিজিয়ে দেয় কি না জল কোনো কিছুকে। হ্যাঁ। কিন্তু মার্কারি যখন কাঁচের ওপর দিয়ে আপ হবে, সেক্ষেত্রে কিন্তু মার্কারি ওটাকে ওয়েট করবে না। ওয়েট মানে কি, মানে ভিজিয়ে দেওয়া আর কি, মানে ওয়েট ওটাকে করবে না আর কি, মার্কারি ওয়েট করবে না, ভেজাবে না। তো মার্কারি কোনো কিছুতে লেগে থাকে না। হ্যাঁ, এটাই বেটার, তাহলে তোর দেখতে সুবিধা হবে রিডিং নিতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আর স্যার। আর একটা কনভেক্স টাইপের শেপ তৈরি হয়। এই যে শেপটা তৈরি হয়েছে, এই শেপটাকে কি শেপ বলে? এই যে শেপটা তৈরি হয়েছে এটাকে বলে কনভেক্স শেপ। উত্তল তো। উত্তল বা কনভেক্স শেপ, কি হ্যাঁ বললাম? কনভেক্স লেন্স, হ্যাঁ ঠিক আছে, কনভেক্স। ওটাকে বলে উত্তল। আর এই ক্ষেত্রে এইটা যেটা শেপটা তৈরি হয়েছে সেটাকে বলে কি, কনকেভ। কি বলে? কনকেভ বা অবতল। অবতল। কি বললাম, বোঝা গেছে? এইটা ফোর্স অফ কোহেশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? ফোর্স অফ কোহেশন, সেক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, মানে কি বলবো সেই, এটা তো পরে মানে আরো জিনিসটা ক্লিয়ার হবে। তবে এটুকু জেনে রাখ যে মার্কারি এক তো ভাই তরল ধাতু হিসেবে পরিচিত, ঠিক কি না? মানে টেম্পারেচারের সুপরিবাহী, মানে কি তাপ পেলে সঙ্গে সঙ্গে রিডিংটা শো করবে, ঠিক আছে? জলের ক্ষেত্রে সেরকম হয় না, সেই জন্য আমরা থার্মোমিটারের মধ্যে মার্কারি ইউজ করি, যেহেতু মার্কারি ইজ নোন অ্যাজ দ্য লিকুইড মেটাল। আশা করছি সবাই জানে এটা। তাহলে আমরা যদি বলি যে জলের ক্ষেত্রে এটা কি শেপ তৈরি হয় উপরে তলে, কনকেভ বা অবতল, আর যখন আমার মার্কারি হয়, মার্কারির ক্ষেত্রে কি হয় না, এটা উত্তল হয়, কনভিক্স হয়, তাই তো? তাই লিখে দিই দু একটা লাইন, দ্য লিকুইড ডাজ নট ওয়েট দ্য সলিড, ঠিক আছে? আর আমার উপরিতলের যে মেনিসকাস তৈরি হয়, যে মানে শেপটা তৈরি হয়, শেপ অফ দ্য মেনিসকাস, কি শেপ তৈরি হয়েছে? শেপ অফ দ্য মেনিসকাস, এন আই হবে। বোঝা যাচ্ছে তো? সব মোটামুটি ক্লিয়ার হচ্ছে তো ভাই? পড়াশোনা করছিস বাড়িতে সব? কনভেক্স আপওয়ার্ডস, ঠিক আছে? আর এক্ষেত্রে তুই যদি লিখিস তাহলে কি লিখতিস? লিকুইড রাইজেস ইন দ্য ক্যাপিলারি কনকেভ, কনকেভ হতো আপওয়ার্ডস, হ্যাঁ, কনকেভ হতো আপওয়ার্ডের ক্ষেত্রে। বোঝা গেছে তো? এই 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 স্লাইডটা তুই, স্লাইড পাল্টানোই যাচ্ছে না। দেখে না ভালো করে, এখন লিখতে হবে না ভাই, এখন লিখতে হবে না, না এর স্যার স্ক্রিনশট মেরেছি, পরেই দেখবো, ইন্টারনাল তো হচ্ছে তো। পরে পরে লিখে নিবি। হ্যাঁ, ওই পুরো এই জিনিসটাই আমি তো দিয়ে দেবো, কোনো চাপ তো নেই। যাই হোক, তারপর একটা কোয়েশ্চেন আছে, রাইজ অফ আ লিকুইড ইন আ ক্যাপিলারি টিউব ইম্পর্টেন্ট। মানে আমার যে, যদি কোনো কারণে আমি কোনো আর কি কি বলবো, কোনো কিছু ক্যাপিলারি টিউবকে কোনো পাত্রের মধ্যে রাখা জলের মধ্যে যদি আমি ডুবিয়ে দিই, যে কোনো লিকুইডের মধ্যে যদি আমি ডুবিয়ে দিই, কি কেস হবে আর কি, সেইটা তোকে কতটা রাইজ হবে না হবে সেটা তোকে বের করতে বলেছে। এইটা কোয়েশ্চেন আসে মাঝে মাঝে, খুব বেশি নয়, বাট যারা মোটামুটি ফিজিক্সের প্রতি ভালোবাসা আছে আশা করছি তাদের জিনিসটা জেনে রাখাটা উচিত। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কি করেছি ভাই, এর মধ্যে একটা ক্যাপিলারি টিউবকে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে
জলের রাইজ ধর আমি ধরে নিচ্ছি ভাই কতটা উঠেছে, এত, ঠিক আছে, এতটা উঠেছে। আমি ধরছি যে জলের উপরিতল থেকে আমার হাইট ধর এতটা এইচ উঠেছে, ঠিক কি না? ঠিক তো? তাহলে এর আবার যে টেনশন কাজ করছে, মানে কি বলবো, যে সারফেস টেনশন কাজ করছে, মানে সারফেস টেনশনের মেন কাজ কি ভাই, যে জলের কণা আছে তো এর মধ্যে কি আছে, H2O আছে বা যাই লিকুইড থাকুক, এরা কি করে না, এরা বাইরের দিকে প্রেসারাইজড করতে থাকে, করতে থেকে কি হয়, যে ক্যাপিলারি টিউবটা আছে ওর গা ধরে ধরে উপর দিকে উঠে যায়। কি বলছি বুঝতে পারছিস? সেই মাকড়সার মতো, মাকড়সারা যেমন উপর দিকে উঠে যায়, তেমনই জলের কণাগুলো সারফেস টেনশনের জন্য একে অপরের থেকে চাপ দিতে দিতে চাপ দিতে দিতে ঠেলে 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 উপর দিকে উঠতে থাকে। কি বললাম বুঝতে পেরেছিস তো? তাহলে এদের যদি আমি দুটো আউটওয়ার্ডের দিকে যদি সারফেস টেনশনের ইয়ে ড্র করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এইদিকে একটা থিটা, কি কি তৈরি হচ্ছে ভাই, দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এইদিকে একটা আমার পাচ্ছি থিটা আর এইদিকে একটা পাচ্ছি থিটা, পাচ্ছি কিনা? এইদিক বরাবর তৈরি হচ্ছে আমার সারফেস টেনশন। এবার ভাই তুই আমাকে একটা কথা বল, যে সারফেস টেনশন যখন তৈরি হচ্ছে তাহলে আবার আমরা দুটো উপাংশ পাবো, একটা উপর দিক বরাবর কাজ করবে আর একটা ওর লেফট বরাবর কাজ করবে কিনা। তো যখন আমি দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়ে থাকে, ব্যাপারটা বুঝবি ভালো করে, এটা যদি থিটা হয়, এর এই বিপ্রতীপ কোণ, এইটা আমার কি হবে, থিটা হবে কিনা? এইটা যদি থিটা হয়, এর বিপ্রতীপ কোণ বা থিটা হবে কিনা, বিপ্রতীপ কোণ বা সিমিলারলি, মানে কি এটা ইংলিশ মানে বেশ কি বলে, আহ, আহ, যাই হোক, এটা বিপ্রতীপ কোণ বলেছিলাম তো, যে দুটো অ্যাঙ্গেল ধর এইভাবে থাকে, এর যদি অ্যাঙ্গেল থিটা হয় এটাকে বলে থিটা, ঠিক আছে? তাহলে এটা দেখে তো বুঝতে পারছিস যে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। তাহলে এটা যদি টি হয় তাহলে এটা আমার কি হবে ভাই, টি কস থিটা না সাইন থিটা, এই উপাংশটা কি হবে, টি কস থিটা হবে না টি সাইন থিটা, ভালো করে বলবি। আর এই দিকেরটা কি হবে, যেটা বাঁ দিকে আমি টেনেছি, যেটা অ্যাঙ্গেলের সাথে লেগে থাকে সেটা সবসময় কসের উপাংশ হয়, কিসের, কসের, টি কস থিটা। এদিক বরাবর যেটা হয় সেটা টি কস থিটা, আর এইদিক বরাবর যেটা থাকবে তার মানে টি টি সাইন থিটা। টি সাইন থিটা। এই নিয়ে কোনো সন্দেহ নেই আশা করছি, এই জিনিসটা আগেই ক্লিয়ার করা হয়েছিল। তাহলে এখানে এবার জিনিসপত্র কি আছে না আছে তোকে এবার লিখে ফেলতে হবে ঝপাঝপ। প্রথম হচ্ছে টি যেটা আছে সেটা হচ্ছে আমার সারফেস টেনশন, থিটা আছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, বললাম একটু আগে, ঠিক আছে? এইচ হচ্ছে হাইট অফ দ্য রাইজিং লিকুইড, ঠিক আছে, হাইট অফ দ্য রাইজ অফ লিকুইড। একটা থাকছে ঘনত্ব রো, যেটাকে বলে ডেনসিটি অফ দ্য লিকুইড। স্যার সিম্বলটা কি দিলেন? রো বলে ওটাকে, এইরকম। ও হ্যাঁ, পি লিখবি না, পুরো ঠেকাবি না, ঠিক আছে? আমার একটু বেশি টানা হয়ে ঠিক যেতে আছে পারে, ঠিক কিন্তু আছে ঠেকাবি না তোরা, হ্যাঁ, যেন ঠিক আছে। এখানটা গ্যাপ থাকে, ঠিক আছে? কি বললাম বোঝা গেছে? তাহলে আবার দুটো কম্পোনেন্ট পেয়েছি, একটা আমার হরাইজন্টাল কম্পোনেন্ট পেয়েছি, যেটাকে হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা পেয়েছি টি সাইন থিটা, আর একটা কম্পোনেন্ট কি পেয়েছি ভাই, ভার্টিক্যাল, যেটা পেয়েছি কি পেয়েছি, টি কস থিটা, তাই তো রে? ভার্টিক্যালি পেয়েছি টি কস থিটা, ঠিক আছে তো? কি বলছি? তাহলে টোটাল ফোর্সে আমাকে তুই বল একটা কথা, এবার তোরা একটা আমায় বোঝা, যে একমাত্র আমার উপরের দিকে জলটাকে এই রাইজ করাতে, এই যে ক্যাপিলারির মধ্যে যে রাইজ করাচ্ছে, এটার মধ্যে কোন ফোর্সটা আমার কাজ করছে, এই
টি সাইন থিটা গুলো নাকি টি কস থিটা, কোনটা কাজ করছে বল? কি হেল্প করছে আমাকে উপর দিকে জলটাকে টেনে টেনে তুলতে? কোন ফোর্সটা কাজ করছে? টি কস থিটা না টি সাইন থিটা? বুদ্ধি করে বল। সাইন থিটা স্যার। টি সাইন থিটা কি করে কাজ করছে? উপর দিকের যেটা কম্পোনেন্ট আছে সেটা তো টানছে জলটাকে। ওরা তো, আরে ভাই, ওরা তো দুদিকে টেনে জলটাকে চাইছে না যে উপরে উঠুক। ওরা আর কি সেই সে কাজ করছে যাতে উপরের দিকে না উঠুক, কিন্তু উপর দিকে দেখ, উপর দিকে যেটা উপাংশ কাজ করছে ওই তো তোকে উপর দিকে টানার চেষ্টা করছে, করছে কি না? যাদের মুখ উপর দিকে আছে, এই দেখ, বোঝাতে পারছি না? যাদের মুখ উপর দিকে আছে তারাই তো জলটাকে টেনে টেনে তুলছে রে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস তো? এরা উঠছে ঠিকই, হ্যাঁ তুই ঠিকই বলছিস, এরা উঠছে ঠিকই, কাঁচের কাঁচের গা দিয়েই তো উঠছে জলটা, সেটা ঠিক। কিন্তু এরা তো ভাই একে এইদিকে টেনে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উপর দিকে যে মুখটা আছে সেই মুখটাই চাইছে যাতে জলটা উপর দিকে উঠুক, তাই তো? হ্যাঁ স্যার। একদম। তাহলে টোটাল যে ফোর্স কাজ হবে ভাই, টোটাল ফোর্স ইন আপওয়ার্ড ডিরেকশন যেটা হয়ে থাকে, সেটা আমার হবে কি না, উপর দিকে কাজ করছে আমার কোন কম্পোনেন্ট, টি কস থিটা, ঠিক আছে, ইনটু সার্কামফারেন্স যেটা আছে, মানে কি এর যে একটা সার্কামফারেন্স মানে কি পেরিফেরি, পরিধি যাকে বলে, ইনটু সার্কামফারেন্স একটা সার্কেলের ক্ষেত্রে, এটা তো এর মুখের ওপরটা কি একটা দেখতে পাচ্ছি সার্কেল, তাহলে সার্কেলের আমার পরিধি কি হয়, এই যে এটা যদি আমি সার্কেল ড্র করি, এর পেরিফেরি বা সার্কামফারেন্স হয় 2πr, হয় কি না? এর যদি রেডিয়াস r হয়, সার্কামফারেন্স হয় 2πr বা পরিধি, আর আমার ক্ষেত্রফল কি হয়, এরিয়া হয় πr², ঠিক ঠিক তো নাকি? এরিয়া হয় πr², আর আমার সার্কামফারেন্স হয় 2πr, জানা আছে তো নাকি? সার্কেলের জিনিস রে ভাই। সার্কেলের 2πr-ই তো হয় নাকি? একদম একদম 2πr পরিধি হয়, আর ক্ষেত্রফল হয় হচ্ছে πr²। πr², হ্যাঁ। তাহলে টি cos থিটা ইন্টু 2πr হচ্ছে আমার টোটাল ফোর্স আপওয়ার্ডে যতটা কাজ করছে। তাহলে এটা আমি লিখতে পারবো 2πr ইন্টু টি cos থিটা, এই হচ্ছে আমার টোটাল ফোর্স ইন আপওয়ার্ড ডিরেকশন। তাহলে ভাই আগের দিন আমি পড়িয়েছি তোদের যে ওয়েট যেটা কাজ করে, ওয়েট ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে তো ওয়েট, এম ইকুয়ালস টু কি ভি ইন্টু রো, তাই তো? আমি আগের দিন পড়েছি যে হোয়াট ইজ ডেনসিটি, ডেনসিটি হচ্ছে আমার মাস বাই ভলিউম, তাই তো? কি বলছি বুঝতে পারছিস খবর? আমি আগের দিন পড়িয়েছিলাম যে রো ইকুয়ালস টু হচ্ছে মাস বাই ভলিউম, তাহলে এম ইকুয়ালস টু কি ভি ইন্টু রো, হ্যাঁ কি না? ঠিক তো? আরে ভাই, আয়তনকে যদি ঘনত্ব দিয়ে গুণ করিস তুই কি পাবি? তুই পাবি হচ্ছে আমার ভর, ঠিক আছে? এবার তুই ভরের সাথে যদি জি গুণ করে দিস তাহলে কি পাবি? ওয়েট পাবি। আরে ভাই, মাস আর ওয়েটের মধ্যে পার্থক্য বুঝিস তো নাকি বুঝিস না? এম আর এম জি, এম কে কেজিতে ডিনোট করা হয়, কিন্তু যখন এম জি লিখবো তখন এটা নিউটনে ডিনোট করা হয়, জানিস তো নাকি? কারণ জি এর ভ্যালু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক কি না? তাহলে যদি আমি বলি যে তোকে যে ওয়েট অফ দ্য লিকুইড ইন দ্য টিউব, তাহলে কত হবে? ওয়েট অফ দ্য লিকুইড ইন দ্য টিউব কত হবে? যে আয়তন ছিল, আয়তন যদি ভি হয়, ঘনত্ব রো, আর তার সাথে যদি জি গুণ করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে কি, বল বল রে, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে টোটাল ওয়েট, তাই তো? দেখ ভাই ভালো করে দেখ, এই ভি ইন্টু রো হচ্ছে এম ওয়েট, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে এম ইন্টু জি, তার মানে আমার ওয়েট হয়ে গেল, হলো কি না? এম জি মানে তো ওয়েট রে। হ্যাঁ দাদা। মাস মানে শুধু এম, কেজিতে ডিনোট করা হয়, যখন ওয়েট বলবো
তখন সেটা নিউটনে ডিনোট করা হয়, ঠিক আছে? এটাকে বলে মাস বা ভর, এটাকে বলে ওয়েট এমজি, যেটাকে বলে ভার, কি বলে? ভার। ভর আর ভার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মাস মানে ভর আর ওয়েট মানে ভার। এম হচ্ছে মাস, এমজি যখন লিখবো তখন সেটা হবে নিউটন, কেজি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেছে ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ঠিক আছে। যত শেষের দিকে যাচ্ছি একটু জিনিসটা প্রেসার মানে আর কি একটু চাপের দিকে একটু যাচ্ছে, তাই তো? কমপ্লিকেটেড দাদা, একটু হালকা পাতলা। কমপ্লিকেটেড, কারণ সিলেবাস শেষের দিকে চলছে ভাই, ঠিক আছে? প্রপার্টিস অফ ম্যাটারের এইসব জিনিসগুলো একটু চাপ আছে। তারপর থার্মোডাইনামিক্সের অল্প চ্যাপ্টার, মানে অল্প চ্যাপ্টার আছে, অত বেশি ডেপথে ওরা যায় না। ওই একটা কি দুটো ক্লাস আমার হার্ডলি লাগবে। তা সেটা করলে সিলেবাস শেষ হয়ে যাবে। তুই ভাব এখন যদি কমপ্লিকেটেড না হয় আর কবে হবে? কি বলছি বুঝতে পারছিস? কমপ্লিকেশনসের তো লাস্ট সময় চলছে, তাই তো রে ভাই, নাকি? এখন যদি কমপ্লিকেশনস না হয় তাহলে আর কবে হবে? বলার কবে হবে, ঠিক স্যার। তাহলে আর কবে হবে? তাহলে তুই আমাকে বল যে আয়তন কত হবে? এইটা কি রকম দেখতে বলতো? এটা যদি তুই দেখিস, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙের মতো দেখতে না ভাই? যদি নিচেও একটা তুই কল্পনা করিস তল, তাহলে এটা একটা কিসের মতো দেখতে? লম্ব বৃত্তাকার চোঙ। কিসের মতো? লম্ব বৃত্তাকার চোঙ, লম্বা বৃত্তাকার চোঙ। ঠিক আছে? যার আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ হ্যাঁ, স্যার। যার হ্যাঁ দাদা। আমার ফর্মুলা হয় আয়তনের পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? তাহলে আমি এই আয়তনের ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এইচ পুট করতে পারবো কি পারবো না? আর আমি এখান থেকে আর পারবো তো। আমি এখান থেকে টোটাল ফোর্স একটা বের করেছিলাম, টি কস থিটা ইন্টু 2 পাই আর, বের করেছিলাম তো? তাহলে আমাকে তুই একটা কথা বল, যে টোটাল ফোর্স যেটা আছে সেটা ইকুয়ালস টু, এটাও তো ফোর্স রে, এম ইন্টু জি, এম জি একটা ফোর্সই তো, নিউটন দিয়ে ডিনোট করি, তার মানে দিস ইজ আ ফোর্স টু, এটাও একটা ফোর্সই, সেই জন্য আমি এটাকে নিউটন দিয়ে ডিনোট করছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তার মানে আমি এটা এখানে এটা লিখতে পারবো যে 2 পাই আর টি কস থিটা, 2 পাই আর টি কস থিটা ইকুয়ালস টু, ভি এর জায়গায় লিখতে পারবো পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো ইন্টু জি। এটা লিখে দিলে আমি ইকুয়াল করে লিখতে পারবো কি পারবো না বল? এটা হচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড। বইয়ে অনেক কিছু করা থাকবে কিন্তু অত মাথা মেরে লাভ নেই, শুধু এই ফর্মুলাটা লিখলেই কাজ মিটে যাবে, কোনো চাপ নেই। ঠিক আছে, কি বললাম? তাহলে ভাই এখান থেকে তুই দেখতে পাচ্ছিস পাই পাই আউট হয়ে যাবে, এই আর কেটে গিয়ে এখানে একটা আর পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি টি বের করি, তাহলে টি সমান কি আছে, কি হবে বল? রো জি এইচ, রো জি এইচ একটা আর আছে, রো জি এইচ একটা আর আছে ভাই, কি থাকছে? কস থিটা তো। 2 cos থিটা, তাই তো রে? থাকছে কি না? দিস ইজ দ্য ইকুয়েশন অফ সারফেস টেনশন। আর যদি তোকে এখান থেকে এইচ বের করতে বলে, যেটা আমরা এতক্ষণ ধরে চাইছি, যদি এখান থেকে তোরা বের করতে বলে এইচ, এইচ মানে কি, যতটা হাইট অফ রাইজ অফ লিকুইড যদি বলে, তাহলে এখান থেকে ওর এইচ সমান কি লিখতে পারবি ভাই বল? 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি, রো জি এইচ মানে রো জি আর, তাই তো? রো জি আর হবে কি না? ভাই শুধু এইচ ক্যালকুলেট করে দিয়েছি ওখান থেকে, আর অন্য কিছু না। এইচটাকে শুধু বের করেছি, দেখ ইকুয়েশনটা থেকে। বুঝতে পেরেছিস কি পারিসনি বল? এত ইজি প্রমাণ, আশা করছি পেরে যাবি। দুটো ফোর্সকে খালি ইকুয়াল করে দিবি, তাহলেই কাজ হয়ে যাবে। আর এখানে ভলিউম অফ দ্য লিকুইড, যেটা ইকুয়েশন আমরা জানি যে লম্ব বৃত্তাকার চেঙের ক্ষেত্রে যে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। হয়ে গেছে। কারো কোনো সন্দেহ থাকলে বলো, নাহলে পরের স্লাইডে আমি যাচ্ছি।
নেই তো? তারপরে হচ্ছে ভাই জুরিনস ল, যেটা ডেরিভেশনটা পড়ে না পরীক্ষায়, অপশনাল, ঠিক আছে? তোদের বইয়েতেও লেখা আছে অপশনাল, এইটা অপশনালই। জুরিনস ল এর মেন যে ফান্ডা, কি বলছে না, জুরিনস ল স্টেটস দ্যাট দ্য হাইট অফ দ্য ক্যাপিলারি রাইস অফ আ লিকুইড, যেটা এইচ, হাইট যেটা বের করলাম ভাই, due to the surface tension is inversely proportional to the radius of the curvature of the meniscus. তার মানে কি বলছে, r is proportional to 1/h, or এখান থেকে তুই লিখতে পারবি rh equals to constant, লিখতে পারবি কি পারবি না? এটা কি পারবো স্যার। এটাকে আমরা বলি জুরিনস ল, ঠিক আছে? ও বলছে যে রেডিয়াস অফ দ্য কার্ভেচার হয়, রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য মেনিস্কাস। তোদের সুবিধার্থে এত সুন্দর করে জিনিসটা রেডি করেছি, ঠিক আছে? বুঝতে পারছিস তো? মানে এই জিনিসটা কিন্তু এফোর্টটা আমি দিয়েছি, তোরা এফোর্টটা দিয়ে পড়াশোনা করবি, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমার জুরিনস ল, আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুরিনস ল পরীক্ষায় বহুবার পড়ে, তাই জিনিসটা সম্পর্কে খেয়াল রাখতে হবে। তারপর যেটা আসছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ভাই কেউ আমাকে একটা কথা বল, যে আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কেউ সাত্তকি তুই হয়তো বললেও বলতে পারে যে এর গ্রাফটা কিরকম দেখতে হয়। এটা একটা হাইপারবোলার মতো দেখতে হয়, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, প্যারাবোলা, হাইপ্যারাবোলা। প্যারাবোলা মানে হচ্ছে একটু এইরকম টাইপের দেখতে হয়, আর হাইপ্যারাবোলা হলে একটু হাই। প্যারাবোলা মানে কি, মানে একটু ওর থেকে যে অ্যাঙ্গেলে যায় সেই অ্যাঙ্গেলটা আরো বেশি হয়। তার মানে কি, যদি এটাকে আমি ড্র করি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ জুরিনস ল, তাহলে একদিক বরাবর আমি কি লিখবো, এইচ হাইট অফ দ্য লিকুইড, আর একদিক বরাবর কি লিখবো, রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ কি ভাই, মেনিসকাস, তাই তো? ক্লিয়ার হচ্ছে তো জিনিসপত্র? এইটা যেটা হয় ভাই, এটা হয় হাই প্যারাবোলার মতো। কিসের মতো? হাই প্যারাবোলার মতো, ঠিক আছে? তাহলে এটা আমার কিসের গ্রাফ এলো, আর এইচ ইকুয়ালস টু, আর এইচ ইকুয়াল টু কনস্ট্যান্ট দাদা, হ্যাঁ। একদম একদম ঠিক আছে। এটা এটা কেমন দেখতে হয় না, রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলার মতো, তাই তো? রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা। হাইপারবোলা মনে আছে, সেই প্যারাবোলা হাইপারবোলা ক্লাস 12 ছিল ম্যাথমেটিক্স, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আর এইচ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা মানে তো সেই আয়তক্ষেত্রিক অর্ধবৃত্ত বলে না স্যার? হ্যাঁ হ্যাঁ একদম ওই রকমই টাইপের, একটু অর্ধবৃত্তই। হ্যাঁ, তবে হ্যাঁ আয়তক্ষেত্রের মধ্যে হয় একদম অর্ধবৃত্তটা। একদম। এই গ্রাফিক্যাল প্লটটা একটু দেখতে হয়, মানে একটা আয়তক্ষেত্রের মতোই হবে, হ্যাঁ কি না? যদি তুই ডট ডট দিয়ে করিস, এর মধ্যে যেন অর্ধবৃত্তটা আছে, ঠিক কি না সুমিত? হ্যাঁ, এইচটা সবসময় আর এর থেকে ছোট হয় হুম হুম রেক্ট্যাঙ্গুলার হাই। একদম একদম ঠিক আছে। যেহেতু মানে আমার কি না, এটা হচ্ছে এই সেখানে আমার হাইট হিসেবে আমরা নিয়েছি, কতটা হাইট আমার লিকুইডে রাইজ হচ্ছে, ঠিক কি না? এবার ওটা ডিপেন্ড করছে যে জলের মধ্যে আমরা কতটা, যে আমি কি বলে ওটাকে, যে ওই এটা নিয়েছি, যে ক্যাপিলারি টিউবটা নিয়েছি, কতটা ডিপ করেছি, সেই অনুযায়ী ওর হাইটটা পাল্টাবে, তাই তো নাকি ভাই? গ্রাফ উইল be the rectangular hyperbola. Yes, RH equals to constant. ঠিক আছে?
দাদা আগের স্লাইড একটু দেখাও। লিখেছো আর এইচ ইকুয়াল কনস্ট্যান্ট। হুম হুম ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে প্রেসার। প্রেসার জানো যে ফোর্স পার ইউনিট এরিয়া ইজ নোন এজ প্রেসার, তাই তো? প্রেসার যেটা হয় সেটা হচ্ছে ফোর্স পার এরিয়া, তাই তো? এর ইউনিট হয়ে যায় কি হয় না নিউটন পার মিটার স্কোয়ার, আর ডাইমেনশন হয়ে যায় পি ফোর্স অন এরিয়া, তাহলে ml টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই এল স্কোয়ার, ঠিক কি না? ml ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2। তারপর হচ্ছে থ্রাস্ট। হোয়াট ইজ থ্রাস্ট? দ্য টোটাল ফোর্স এক্সার্টেড বাই লিকুইড অন এনি সারফেস টু ইন কন্ট্যাক্ট উইথ ইট। মানে কি, যতটা ফোর্স আমার টোটাল এক্সার্ট করে কোনো লিকুইডের সারফেসে, সেটাকে আমরা থ্রাস্ট বলি। তার মানে থ্রাস্ট ইজ অলসো আ ফোর্স। ফোর্স কি না, থ্রাস্ট তো আলটিমেটলি একটা ফোর্সের মতোই কাজ করছে। মানে উপরের দিক বরাবর যতটা পরিমাণ, ধর তুই কোনো কারণে তুই জলের মধ্যে কেউ কখনো জলে ডুব গেলেছিস, নিশ্চয়ই সবাই গেলেছিস, ডুব দিয়েছিস জলে। ডুব দিলে কি হয়, তোর মনে হয় না যে জল উপর দিকে ঠেলে তুলে দিচ্ছে তোকে? এরকম মনে হয় কি না, ফিল হয়, হয় কি না? এরকম ফিলিংস আছে তো যে তোকে জল উপর দিকে ঠেলে তুলে দিচ্ছে? হ্যাঁ দাদা। তার মানে এটা কি কাজ করছে, থ্রাস্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থ্রাস্ট ইকুয়ালস টু প্রেসার ইন্টু এরিয়া। তাহলে প্রেসার ইন্টু এরিয়াকে আমি ফোর্সও তো বলতে পারি রে ভাই। প্রেসারের সাথে যদি আমি এরিয়া গুণ করি, দিস ইজ অলসো ফোর্স। তোমার থ্রাস্ট হচ্ছে একটা ফোর্স, তাই তো নাকি? এরও ইউনিট, তার মানে আমার কিসের ইউনিটের সাথে সমান হবে, ফোর্সের ইউনিটের সাথে। ফোর্সের দাদা, হ্যাঁ। একদম ইউনিটের সাথে সমান হবে। এরপর আসছে আমার কি, ডেনসিটি। ডেনসিটি জানি যে একটু আগে বলছিলাম যে ডেনসিটি হচ্ছে যেটাকে আমরা রো দিয়ে ডিনোট করি, তাই তো? রো, যেটা হয় মাস বাই ভলিউম, তাই তো রে সত্যি? মাস বাই হ্যাঁ ভলিউমকে, দাদা। মাস বাই ভলিউমকে আমরা বলে থাকি হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে মোটামুটি জিনিসপত্র, আশা করছি। যেখানে এসআই মানে ওয়াটারের ক্ষেত্রে একটা কি কি আছে সেকেন্ড সেমিস্টারে? ফার্স্ট সে- সেমিস্টার তো হয়নি এখনো, হয়ে গেছে? ফার্স্ট সেমিস্টার দেবো এই যে জানুয়ারিতে, ও, 27 তারিখ। সেকেন্ড সেমিস্টার আলো পালো রয়েছে 12 এর মালগুলো। অপটিক্স। সেকেন্ড সেমিস্টার আমাদের কেমিস্ট্রি নেই, কেমিস্ট্রি নেই? উড়ে দিয়েছে। ওর তাহলে আবার জায়গায় অন্য সাবজেক্ট আসবে। ডেনসিটি অফ ওয়াটার এট 4 এই ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলে ভাই একটা কি সত্যি ব্রাঞ্চ। মাইকটা অন আছে। ডেনসিটি অফ ওয়াটার এট 4 ডিগ্রি সি, 4 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা আর কি কনস্ট্যান্ট হিসেবে নিয়ে চলি যখন ডেনসিটি বের করা। ডেনসিটির পাশে কি লিখেছো? ডেনসিটি অফ ওয়াটার, না না, ইজ নোন অ্যাজ ডেনসিটি দিয়ে ওটা। এটা রো, সাইনটা দিয়েছি, রো রো, রো বলে, ঠিক আছে? রো রে ভাই, এটাকে রো দিয়ে ঠিক ডিনোট আছে করা তো। হয়, ঠিক আছে? এসআই এর ক্ষেত্রে যেটা আমার ডেনসিটি রো হয় জলের, সেটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। যেটা সিজিএস এর ক্ষেত্রে রো হয়, সেটা হয়ে যায় 1 গ্রাম পার সি। ডেনসিটি অফ ওয়াটার অ্যাট ডেনসিটি অ্যাট 4 ডিগ্রি সি, 4 ডিগ্রি সিটাকে কনস্ট্যান্ট নিয়ে আমরা চলি যখন জলের ক্ষেত্রে আমরা ডেনসিটির কথা বলি, ঠিক আছে? আচ্ছা। এসআই এর ক্ষেত্রে রো এর ভ্যালু হয় 1000 কেজি পার মিটার কিউব, আর সিজিএস এ হয় 1 গ্রাম পার সিসি, ঠিক আছে? এইটুকু মনে রাখলেই হবে। দাদা একবার আগের স্লাইডটা দাও।
ঠিক আছে। হুম হুম। ঠিক আছে, সব ক্লিয়ার হচ্ছে তো? ভালো লাগছে হ্যাঁ কি না? হ্যাঁ ছেলেপিলেরা হ্যাঁ কি স্যার। বলিস? সব সত্যি ঠিক আছে তো? আর সব ভাইয়েরা আমার সুজন আর কারা হ্যাঁ সব স্যার। কারা সব জয়েন আছে আমি আর দেখতে পাচ্ছি না, কিন্তু মোটামুটি হ্যাঁ দাদা, বুঝেছি দাদা। জিনিসপত্র ঠিক আছে তো? মোটামুটি বোঝা যাচ্ছে তো? তাহলে হ্যাঁ দাদা, এইটা পরীক্ষার আগে শুধু একবার দেখে চলে যাবি, তাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদা। পুরো একদম সেই ওয়ান শট টাইপেরই এটা করিয়েছি। ঠিক আছে, হ্যাঁ দাদা, পুরো ও একদম দাদা পিপিটি বানিয়ে একদম ভালো হবে। একদম একদম তোদের সুবিধা হয় যাতে, সেই জন্যই জিনিসটা করা হয়। একদিন কেমিস্ট্রির ওয়ান শট নেবো অ্যাটমিক স্ট্রাকচারে। ঠিক আছে, একটু এই উইকটা খুব হেক্টিক হ্যাঁ স্যার, অ্যাটমিক স্ট্রাকচারের দরকার আছে একটু। দরকার আছে। হ্যাঁ, অবশ্যই নেবো পরীক্ষার আগে। দেখ না ভাই, এখন তো এবার আস্তে আস্তে একটু লোড কমে যাবে, তখন নিয়ে নেবো। ঠিক আছে, চাপ ও নেই। দাদা, ওর সাথে দাদা ওই কেমিক্যাল বন্ডিং আর ওটাও নিয়ে করিয়ে দিও দাদা, একটু পুরোটা করাবো সলিউশনটা। রে ভাই, পুরোটাই করে দেবো। আচ্ছা দাদা, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কেমিক্যাল বন্ডিং আছে রে ভাই, কেমিক্যাল বন্ডিং আছে, অ্যাটমিক স্ট্রাকচার আছে। ঠিক আছে, সাথে হ্যাঁ দাদা, আর সলিউশন দাদা, সলিউশনও আছে। হ্যাঁ, সলিউশন। সব হ্যাঁ দাদা। একসাথে আছে। ওই পিপিএম ফিপিএম ভাই, দেখ সলিউশন জিনিসটা তুই এমনি ওয়াটারের চ্যাপ্টার থেকেও কভার আপ করতে পারবি, সেটা কোনো বড় ম্যাটার না। পিপিএম ফিপিএম তো আমি ওখানেও পড়িয়েছি রে ভাই। হ্যাঁ হ্যাঁ দাদা। মোলারিটি নর্মালিটিস তো সবাই জানে যে এক মোলার সলিউশন কি বা এক নর্মাল সলিউশন। ঠিক আছে, তাও কভার আপ করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই, এবার খুশি তো? দেখ ভাই, বলছে কি না, প্রেসার এট আ পয়েন্ট ইনসাইড আ লিকুইড। কোনো যদি আমি কোনো কিছুকে জলের ভিতরে, ধর তোকেই আমি জলের ভিতরে ডুবিয়ে দিই, তার মানে কি হবে, তুই সবসময় কি চাইবি? উপর দিকে উঠতে, ঠিক কি না? যে উপর দিকে ফোর্সটা প্রয়োগ করবি, সেটাকে আমি কি বললাম এতক্ষণ? থ্রাস্ট। কি বলি? থ্রাস্ট। এর যে এরিয়া আছে, এর যে সারফেস এরিয়া, সেটা হচ্ছে এ। কি আছে? এ। যতটা জলের তলায় ঢুকিয়েছে, ততটাকে আমি হাইটটাকে কি বলছি ভাই? এ। এইচ কি না? বুঝতে পেরেছিস ভাই কি বললাম পয়েন্টগুলো? সুজন, বুঝতে পারলি? আরো সব যারা আছো? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে দাদা, পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক। লেট আস কনসিডার আ লিকুইড। আগের দিন এই ক্লাসটাই নেওয়ার কথা ছিল, বুঝলি তো? কিন্তু একটু আমার খুবই একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল, সেই জন্য আমি নিতে পারি। We have to find out pressure P at a point। ভালো লাগছে কি না ফিজিক্স ক্লাস করতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে মোটামুটি ইন্টারেস্ট আছে তো? এতদিন যে ক্লাস আমার করে করে মোটামুটি একটা ইন্টারেস্টের জায়গায় হ্যাঁ এসেছি স্যার, তো? আছে। হ্যাঁ দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। সাত্তকীর তো বিশাল ইন্টারেস্ট, সে তো আমি জানি। সাত্তকীর ভালো লাগে ক্লাস করতে, এটা আমার দেখে ভালো লাগে। সাত্তকী মেনলি অনলাইনে, পুরো ফুল অনলাইনে। আরো কিছু জন আছে, রিমিতা আছে, এরা ফুল অনলাইনে পড়ে, আমার কাছে অফলাইনে পড়তে আসে না। এদের জন্যই আমি আরো বেশি খাটি, যে ছেলেগুলো পড়তে পড়তে আসেন, মানে ওদের ওখানে আমরা যেতে পারি না পড়াতে, তাই ওরা যাতে ভালো করে বুঝতে পারে, ওদের জন্যই আমি খাটি। ঠিক কি না সত্যি? খাটি কি না বল? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, রিমিতা মাইক খুলেছে, আছে তার মানে ক্লাসে? আমি হ্যাঁ স্যার, প্রথম থেকেই আছি। ও, আমি কিন্তু জানতাম না আছে যে ভলিউম অফ দ্য লিকুইড কলাম। আমাকে বল যে ভলিউম কি হবে, এর আয়তন কি হবে? ভলিউম ভি। দেখ ভাই, এরিয়া হচ্ছে A আর হাইট হচ্ছে H, এই দুটোকে আমি যদি গুণ করে দিই তাহলেই তো ভলিউম হবে। হবে কি না? এরিয়ার ইউনিট হয় মিটার স্কোয়ার, আর হাইটের ইউনিট যদি মিটার হয়, তাহলে ভলিউম হয়ে যাবে কি A ইন্টু H মিটার কিউব। হবে কি না? আমি শুধু এই উত্তরটা দে।
তাহলে এখান থেকে আমি মাস অফ দ্য লিকুইড কি স্যার হবে তো? হ্যাঁ মাস অফ দ্য হবে হবে মাস একদম মাস অফ দ্য লিকুইড কি হবে তাহলে মাস অফ দ্য লিকুইড যেটা হয়ে যাচ্ছে মাস তাহলে কি হবে ভাই ভলিউম থেকে মাস করতে গেলে ঘনত্ব দিয়ে কি করব মাল্টিপ্লাই করব কি না রিমিতা করবো তো আর যখন এখান থেকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আবার মাস থেকে যখন ওয়েট করব ওয়েট অফ দ্য লিকুইড বের করব তখন কি করব ওয়েট করতে গেলে কিছু না শুধু এর সাথে একটা জি গুণ করব কি করব জি যেটার মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হবে ওয়েট হয়ে গেল আমার তাহলে ওয়েট যদি আমার বেরিয়ে যায় ভাই ওয়েটই তো আমার ফোর্স ঠিক কি না যে ভাই থ্রাস্ট কোনটা কাজ করে তোর যতটা ওয়েট সেটাই তো ফোর্স হিসেবে কাজ করবে ওপর দিকে ঠেলে তুলবে ঠিক কি না তোর যেটা নিজের ওয়েট সেইটাই তো উপর দিকে ঠেলে উঠতে চাইবে বোঝা কি বলছি বুঝতে পারছিস তো তাহলে সিন্স আমার প্রেসার কি হবে যেটা প্রেসার কাজ করবে সেটা হয়ে যাবে আমার ওয়েট বাই এরিয়া ক্রস সেকশন ওয়েট কি আছে এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি বাই এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে আমার এ আউট হয়ে গেল আলটিমেটলি আসছে রো ইন্টু জি ইন্টু এইচ যেটা হয়ে যাচ্ছে প্রেসার পি P equals to rho gh is one of the important things যেটা তোদের বহুবার পরীক্ষায় প্রমাণটা পড়ে দেখ ভাই কারো কিছু সন্দেহ আছে কি বলে ফেল তাহলে পরের দেখো পুরো ভাই একদম প্রিসাইজ রেডি করা আছে জিনিসটা কোনো চাপ হবে না পরীক্ষায় আগে শুধু একবার দেখে নিবি এক্সট্রা কিচ্ছু লেখা নেই পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে পয়েন্ট টু পয়েন্ট সলভ করা আছে প্রত্যেকটা স্লাইড ফ্রম স্টার্টিং ঠিক আছে কি বললাম সবার মাথায় ঢুকেছে সুজন রিমিতা সাত্তকী এক্সট্রা কিচ্ছু হ্যাঁ হ্যাঁ স্যার দাদা, হ্যাঁ হ্যাঁ এক্সট্রা হ্যাঁ হ্যাঁ ফালতু স্যার ফালতু কিচ্ছু কথা বলা নেই এখানে পারফেক্টলি যেটুকু লিখতে হবে পরীক্ষায় সেটুকুই বলা আছে পারফেক্ট জিনিসটা তৈরি করা আছে হ্যাঁ এর থেকে বেশি জিনিস লাগে না যেটুকু লাগে সেটুকুই করিয়েছি আর এর থেকে বেশি জিনিস লিখতেও হয় না শুধু এটুকু সলভ করলেই হয় এরপর আছে আর্কিমিডিস প্রিন্সিপাল ভাই বহু সবাই জানে যে আর্কিমিডিস প্রিন্সিপাল কতটা ইম্পর্টেন্ট যে পরীক্ষায় এর থিওরি ভাই পড়ে যে তুই যদি ভাই কোনো একটা ইট বা পাথর একটা বালতির মধ্যে ছুঁড়ে ফেলিস যে পরিমাণ জল বেরোবে সেটা ইটের ওজনের সাথে সমান হবে এটা তো সবাই জানে ছোটবেলা থেকে আর্কিমিডিসের সূত্র পড়িসনি ক্লাস 8-9 সব থেকে হ্যাঁ দাদা পড়েছি দাদা হ্যাঁ যে কোনো চৌবাচ্চায় যদি কোনো একটা বাচ্চা জাম্প করে তাহলে চৌবাচ্চা থেকে পুরো ভর্তি চৌবাচ্চা থেকে যতটা জল অপসারিত হবে সেটা ওই বাচ্চার ওজনের সাথে সমান তাই তো whenever an insoluble body is immersed wholly or partly হতেই পারে তুই তোর শুধু পাটা ডুবিয়েছিস তাহলে পাটা শুধু ডোবালে তোর পায়ের যে ওজন সেই ওজনের জলটাই বেরোবে ঠিক কি না in a fluid at rest it is experiences an upward thrust and there is an apparent loss in weight equal to the weight of the fluid displaced by its immersed part এরপর যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটাকে বলে buoyancy the upward thrust which a body experience when it is immersed যেটা upward thrust কাজ করে সেটাকেই বলে buoyancy আর্কিমিডিসের প্রিন্সিপাল ভাই এর মাথায় তুই 10টা স্টার দিয়ে রাখতে পারিস আসে আমি 5 স্টার দিয়ে রাখছি হ্যাঁ তাহলে ভাই তুই এখানে বলতে পারিস যে buoyancyও আমার একটা ফোর্সই ঠিক কি না the upward thrust which a body experience when it is immersed in a fluid it is called buoyancy মানে কি উপর দিকে যে ফোর্সটা কাজ হয় সেই ফোর্সটাকে বা থার্স্টটাকে আমরা buoyancy হিসেবে ধরি ঠিক আছে তাহলে এসআই ইউনিট অফ buoyancy আমার কি হবে এসআই ইউনিট হয়ে যাবে আমার কি নিউটনই হবে হয় কি না নিউটন হ্যাঁ দাদা নিউটনই হবে যেহেতু ফোর্সের ইউনিট তাই তো আর আমার ডাইমেনশন কি হয়ে যাবে যেটা আমার ফোর্সের ডাইমেনশন সেটাই হবে তাই তো রে সাত্তকী তারপর আমার যেটা আসছে যে buoyancy যেটা হ্যাঁ দাদা হ্যাঁ buoyancy যেটা হয়ে থাকে buoyancy যেটা হয়ে থাকে আলটিমেটলি রো জি এইচ একটু আগে যেটা আমি পড়ালাম যে একটা একটা বস্তুকে তুই যদি জলে ডিপ করাস
তার মধ্যে কতটা ফোর্স বা প্রেসার অ্যাক্ট হবে, রো জি এইচ, ওটাই কাজ করবে, ঠিক আছে। এরপর যেটা আসছে ভাই পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্র হিসেবে সেই আমরা হাইড্রোলিক প্রেসে ইউজ করি, ঠিক কি না? যে সেই গাড়ি টাড়ি যে ধুই দেখবি গ্যারেজে, একদিকে দেখবি প্রেস করে একজন বা সুইচ মেরে দেয়, আস্তে আস্তে ভারী ভারকাম গাড়ি উঠে যায়, তাই তো? হ্যাঁ দাদা। ওইটাকে হাইড্রোলিক প্রেস বলে। হ্যাঁ, হাইড্রোলিক মানে কি, জল আছে ওখানে, হাইড্রো মানে ওয়াটার। The pressure applied at any confined incompressible fluid is transmitted with undiminished magnitude in all the direction and act normally to the surface in contact with the fluid. এটাই হচ্ছে পাস্কেলের সূত্র। মানে কি, তুই যদি একদিক বরাবর প্রেসারাইজড করিস, সেই প্রেসারটা পুরো এরিয়াতে ট্রান্সফার হয়ে যাবে, তাই তো নাকি? এটাই পাস্কেল বলছে। সেই জন্য দুটো যদি দেখ, স্যার এইটা দেখ, এইটা দেখ, স্যার এটা দেখ একবার। হ্যাঁ বল ভাই, হ্যাঁ বলুন। বল। বলছি যে ওই যে পাস বললেন না ওই যে পাস্কেল, ওই মেশিনটাতে, হ্যাঁ ওই মেশিনটাতে কি ওয়াটার থাকে? একদম একদম হাইড্রোলিক, হাইড্রোলিক মানে ওয়াটার, ঠিক আছে। হাইড্রো মানে জল জানি তো। একদম সেখান থেকেই হাইড্রোলিক আছে। হ্যাঁ, এবার ওই মানে এবার জল শুধুমাত্র থাকেই। দেখ ভাই, হাইড্রোলিক সিস্টেমে শুধু যে জল আছে শুধু তা নয়, এয়ার হাইড্রোলিক থাকে, প্রেসার হাইড্রোলিক থাকে, তারপর আরো তোর অয়েল হাইড্রোলিক প্রেস থাকে, ঠিক আছে। তার মানে ওহো নাম এরকম মানে ব্যাপার হয়। মেনলি যদি তোকে শুধু হাইড্রোলিক বলে, তার মানে জানবি তোদের জলই আছে। দাদা আগের স্লাইডটা একবার দাও। একদম একদম আমি দেখাবো। আমি জাস্ট এটাই বোঝাচ্ছিলাম যে তুই যদি এই জায়গায় ফোর্স প্রয়োগ করিস, এই ফোর্সটা পুরো এখানের মধ্যে ট্রান্সফার হয়ে এইখানে ফোর্সটা ট্রান্সমিট হবে। এইখানে তুই মানে কি অল্প দেখবি লরির চাকা ফাকা ভেঙে গেলে যখন একটা সেই হাতে করে লিভার টাইপের দিয়ে প্রেস করে দিবি, অত বড় লরির চাকা উঠে যাচ্ছে উপর দিকে, ঠিক কি না? তার মানে ওইটাও একরকম পাস্কেলের সূত্রই অ্যাক্ট হয়, ঠিক আছে। বোঝাতে পেরেছি ভাই? মাথায় একটু ঢুকিয়ে নে, চাপের কিছু নেই। হয়েছে? ঘোরাবো। এইটা এক্ষেত্রে দেখে নাও যে এর হচ্ছে আমার এরিয়া আছে আলফা, এই বড় যে মানে বিগ সাইড আছে বা বড় এরিয়া আছে সেটাকে আমরা বিটা ধরেছি। ফোর্স দিচ্ছি স্মল আমরা কি ক্রস সেকশনাল এরিয়ার দিকে, আর যে বড় গাড়িটা আছে সেটা এই ডাব্লু, বড় মানে যেটা আমার কি আছে, এটাকে কি বলে রে, থ্রাস্টের এই জায়গাগুলোকে কি বলে বলবি, পিস্টন, পিস্টন পিস্টন বলে তো এগুলোকে, তাই তো রে? পিস্টন, পিস্টনই বলে দাদা। পিস্টন হ্যাঁ বলে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই ছোট পিস্টনে যদি আমি ফোর্স দিই, তাহলে এই বড় পিস্টনটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। if a force F is applied on the smaller piston on the smaller piston of cross sectional area কত, আলফা, তাই তো? ক্রস সেকশনাল এরিয়া আলফা, তাহলে আমার প্রেসার কত হবে? তাহলে ওতে প্রেসার হয়ে যাবে, প্রেসার কত হবে? প্রেসার হয়ে যাবে ফোর্স বাই এরিয়া, তাই তো? হয়ে গেল আমার প্রেসার। তাহলে ওতে পি হয়ে যাচ্ছে আমার এফ বাই আলফা। এর পরের ক্ষেত্রে কি আসছে? এর পরের যখন according to the Pascal's law, কি বলছে, according to the, আমি লিখতে পারি the pressure is transmitted to the large piston। ওটা তো ওই বলছিল রে ভাই যে কোনো একটা জায়গায় যদি প্রেসার ক্রিয়েট করি, সেই প্রেসারটা কি হবে, তার তো কি যে পুরো এরিয়ার মধ্যে যত আরেকটা পুরোটা দাদা এরিয়ায় ছড়িয়ে যাবে দাদা। একদম একদম ওটাই তো ম্যাটার, ওটাই তো হয় রে। তুই ধর, তুই কোনো একটা মানে কি বলবো, কোনো একটা বলে একটা কিক মারছিস, একটা বলের সাইডে কিক মারলি ঠিকই, কিন্তু বলটা তো ডিফর্ম থাকে না। যখন ফুটবলটা উপর দিকে ওড়ে দেখি আবার গোলই হয়ে যায়, কিন্তু যখন তুই কিকটা মারিস তখন একটা দিক কিন্তু তুবড়ে যায়, যায় কি না? তারপর আবার ও আসল শেপে চলে আসে। দ্য প্রেসার is transmitted
to the larger piston of cross section beta. তাহলে অতএব আমার ফোর্স কত কাজ করবে? ফোর্স অন লার্জ piston W, যেটা আমার কাজ করছে ফোর্স সমান কি তাহলে লিখতে পারো? P ইন্টু আলফা। আলফা না বিটা? বিটা, যেহেতু বড় পিস্টনের দিকে চলে গেছে। P এর ভ্যালু কত বেরিয়েছিল আমার? F বাই আলফা ইন্টু বিটা। তাহলে যেটা আমার W এলো সেটা হলো F ইন্টু বিটা বাই। ঠিক আছে? স্যার আগের স্লাইডটা আরেকবার দেখান। হ্যাঁ, ঠিক আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে। এদিকে নেবে সিন since beta is greater than alpha, force শুধু তো এটা ফোর্স না, এটাকে আমরা থ্রাস্ট বলি। যখন নিচে থেকে উপর দিকে ফোর্স ক্রিয়া করে তখন এটা আমরা কি বলি? থ্রাস্ট, তাই তো? Larger piston W greater than that of smaller piston. এই, ঠিক আছে? This is the principle of multiplication of force or ঠিক আছে? দেখে নাও সব, এর থেকে বেশি কিছু নেই। ঠিক আছে? এরপর মোস্ট প্রবাবলি হাইড্রোডাইনামিক্স এর কিছুটা পার্ট বাকি আছে, আর ভিসকোসিটি ওটা নেক্সট দিন শেষ করে দেবো। তারপর থার্মোডাইনামিক্স এর একটা কি দুটো ক্লাস আমার লাগবে। ঠিক আছে? হয়ে যাবে। 1 নম্বরের স্লাইডটা একটু একবার দেখিয়ে দেবেন? অবশ্যই অবশ্যই। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই থাক, কি বলি? হ্যাঁ দাদা। ঠিক আছে, রেকর্ডিং তাহলে অফ করে দিলাম।